চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় 10 জন দগ্ধ হয়েছে। ভোরে চন্দনাইশ উপজেলার বেলতলী ইউনিয়নের চরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভোরে। এতে গুদামের আশেপাশে থাকা 10 জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন চরভিংলা বাড়ি গোমতী বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উজানের ঢলে গোমতী নদীর পানির স্রোতে বেড়িবাঁধের অংশে দেখা দিয়েছে ফাটল ও ধসের আশঙ্কা। এতে আতঙ্কে উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সঠিক সময়ের মধ্যে এই বেড়িবাঁধ সংরক্ষণ করা হবে। প্রতিনিধি কায়ুম পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাতেন জুবাইর রহমান। বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন গোমতী বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার কয়েক লাখ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও বেড়িবাঁধ সংস্কার না করার কারণে সামান্য বৃষ্টিতে বাঁধটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। ব্রিজ ওদিক থেকে পানি এদিকে চাপ দেওয়াতে প্রায় 15-20 হাত ভাঙিয়া গেছে, ভাঙিয়া নদীর বেড়িবাঁধের সাথে লাগিয়ে গেছে। গোমতী নদীর খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যা আমরা সবসময় আতঙ্কে থাকি। পানি বৃদ্ধি পাইলে আমরা কোম্পানিগঞ্জবাসী, স্কুল কলেজের সবাই আতঙ্কে থাকি। উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীত নিবেদন করব, দ্রুত বেগে অল্প খরচে একটা বাজেট হইলেই এই রক্ষা হয়ে যাবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতী বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত মেরামতের কাজ শুরু হবে। প্রকল্পের পিএফএস প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি গত 2024-এর মার্চ মাসে। ওইটা অ্যাপ্রুভ হইলে ওইটা যে স্টাডি হবে, স্টাডির সুপারিশ অনুযায়ী আমরা তখন নতুন প্রকল্প জমা দেব। স্থানীয়দের দাবি, কেবল আশ্বাস নয়, বেড়িবাঁধ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এবার ভয়াবহ দুর্যোগ নেমে আসবে মুরাদনগর উপজেলার বাসিন্দাদের ওপর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই বিষয়ে কোম্পানিগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কায়ুম পাটোয়ারি, যুক্ত হচ্ছে তার সাথে। আমি যেই জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার পার্শ্ববর্তী একটি স্থান, বিংলাবাড়ির 2 নং ওয়ার্ড। এই যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু একটি গোমতী বেড়িবাঁধ পাশেই রয়েছে আমার গোমতী নদী। এই বেড়িবাঁধের উপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আমি যে বিষয়টি আপনাকে জানাতে চাচ্ছিলাম, গত বছর যেই উজানের ডলে গোমতী বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারই কবলে পড়তে যাচ্ছে এই বেড়িবাঁধটি। কারণ এই বেড়িবাঁধটি এমনটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে একদম বেড়িবাঁধ, এই গোমতীর পানি কিন্তু বেড়িবাঁধ সংলগ্ন হয়ে পড়েছে। সেই ঝুঁকিতে কিন্তু এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে আমাদেরকে যেমনটি জানিয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, এই যে বেড়িবাঁধটির পাশে কিন্তু রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, এমনকি কোম্পানিগঞ্জ বদিউল আলম হাই স্কুল, এমনকি বদিউল আলম বিশ্ববিদ্যালয়। তাছাড়া এর পাশে রয়েছে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। সেই কারণে কিন্তু এই বেড়িবাঁধটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তবে এই এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছে যে এই বেড়িবাঁধটি যে প্রশাসন যেই প্রাথমিকভাবে সংরক্ষণ করেছে, তাতে এই বেড়িবাঁধটি কিন্তু ঝুঁকিতেই রয়ে গেছে। এই বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়ার একমাত্র কারণ হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যেমনটি অভিযোগ পেয়েছি এলাকাবাসীর কাছ থেকে, যে পানি উন্নয়ন বোর্ডের তদারকির কারণে কিন্তু আজকে এই বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়েছে। এই বেড়িবাঁধটি ঝুঁকির কারণে এই এলাকার মানুষ যেমনটি ঝুঁকিতে রয়েছে, তেমন কিন্তু আশেপাশে কয়েকটি উপজেলাও ঝুঁকিতে রয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন কিন্তু প্রাথমিকভাবে এই বেড়িবাঁধটি সংরক্ষণ করার জন্য চেষ্টা করেছে। তো আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে
তারা সঠিক সময়ের মধ্যে একটি পদক্ষেপ নেবে। তবে এতটুকুই ছিল কুমিল্লার মুরাদনগর থেকে বেড়িবাঁধ নিয়ে সর্বশেষ। কাইম, আপনাকে ধন্যবাদ। অসম কমিটি প্রত্যাখ্যান করে আছে সারা দেশের সব পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বিক্ষোভ, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই মুহূর্তে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচির আসলে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। সকাল থেকেই এখানকার যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তারা এই অবস্থান করছেন তাদের ক্যাম্পাসে। মূলত 3 দফা দাবির বিরুদ্ধে এবং 7 দফা দাবির পক্ষে তারা এইখানটাই অবস্থান করছেন। কিছুক্ষণ পরেই তারা সড়ক অবরোধ বা ব্লকেট কর্মসূচি পালন করবেন, এমনটি আমার কাছে তথ্য রয়েছে। আমাদের কাছে তাদের শিক্ষার্থীরা রয়েছে যারা আন্দোলনের ডাক দিয়েছেন, যারা প্রতিনিধিত্ব করছেন, তারাই রয়েছেন। আমরা সরাসরি তাদের কাছে চলে যাব। একটু জানাবেন যে আজকের আপনাদের এখানে অবস্থান কেন, আপনারা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন, সেই সাথে আপনাদের 7 দফা দাবিতে কি রয়েছে, 3 দফা দাবির বিরুদ্ধে কি কি রয়েছে, আমাদেরকে একটু জানাবেন আপনি। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে এবং বিএসসি প্রকৌশলী কর্তৃক অযৌক্তিক 3 দফা দাবি সরকার পক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে আজকে সারা বাংলাদেশ সকল সরকারি বেসরকারি পলিটেকনিক একযোগে সকাল 11টায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করবে। তো সেই ক্ষেত্রে বিএসসি প্রকৌশলীরা যে অযৌক্তিক 3 দফা দাবি দিয়েছে তা সম্পূর্ণই আমাদের সাথে সাংঘর্ষিক এবং আমাদের ডিপ্লোমা সেক্টরকে হেয়পনা করার জন্য এবং ডিপ্লোমা সেক্টরের ধস নামানোর জন্য তারা এই পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা সরকার পক্ষকে স্পষ্টভাবে জানাতে চাই, এই 3 দফা দাবির যদি একটি অক্ষর বাস্তবায়ন করার কোনো আশ্বাস চলে, কোনো প্রক্রিয়া চলে, তাহলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে পুরা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহ একযুগে এবং ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছে একযুগে সারা বাংলাদেশ অসহযোগ আন্দোলনের ডাক দিবে। আমরা সরকার পক্ষকে বলতে চাই, আপনারা উত্তম সিদ্ধান্তের মাধ্যমে এই বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক 3 দফা দাবিকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাখ্যান করুন এবং আমাদের ডিপ্লোমা প্রকৌশলী কর্তৃক যে 7 দফা দাবি রয়েছে সেগুলোকে বাস্তবায়নের জন্য কাজ করে যান। আপনাদের 7 দফা দাবি কীগুলো রয়েছে সেগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের 7 দফা দাবির মধ্যে রয়েছে, প্রথম দাবিটা যদি আমি বলতে চাই সেক্ষেত্রে প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক এবং ফিল্ড ইঞ্জিনিয়ারকে ভাগ করে আপনি বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত 10ম গ্রেড উপসহকারী প্রকৌশল শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। দ্বিতীয় যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থা, বিভাগ ও বিদ্যুৎ কোম্পানির জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার 1:5 করা, যা বর্তমান অশুভ চক্রের কারণে 5:1-এ রূপান্তরিত করার পায়তারা চলছে। সকল প্রকৌশল সংস্থার উপসহকারী প্রকৌশল হতে সহকারী প্রকৌশল পদে বিদ্যমান 33% পদোন্নতির বিধান 50%-এ উন্নতিকরণ এবং সকল প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার হতে নিয়োগ প্রদান করতে হবে। 4 নম্বর যে দাবি হচ্ছে মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধসহ প্রকৌশল পেশার পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 5 নম্বর যে দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে গুণগত মান রক্ষার্থে কোর্স কারিকুলাম ইংরেজিতে প্রণয়ন সহ আধুনিকায়ন করা এবং শিক্ষক শিক্ষার্থীদের আনুপাতিক হার 1:12 নিশ্চিত করে শিক্ষক স্বল্পতা দূরকরণে উদ্যোগ নিতে হবে। আপনার 6 নম্বর যে দাবিটা রয়েছে আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করতে হবে। 7 নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত যে 6 দফা দাবি সেটা চূড়ান্ত বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক 6 দফা দাবির একটি রূপরেখা প্রণয়ন কমিটির রূপরেখা প্রণয়ন করেছে। তো আমরা জোর দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মাঝে এই দাবিগুলো এবং এই যে রূপরেখা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ আপনাকে। শাওন, শুনছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোর কথা বলছিলেন এবং দাবি যদি সরকার না মানে সেক্ষেত্রে অসহযোগ আন্দোলনের কথা বলেছেন। তো শাওন, এই ছিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। শাওন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেজগাঁও পলিটেকনিক্যালের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ট্রাইব্যুনালে স্বাক্ষর গ্রহণ চলছে আজকে, তো সেখানকার আসলে কি পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন সে সম্পর্কে।
শাওন, আজকে মাহমুদুর রহমানের তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য যদিও গতকালকে শেষ হয়ে গেছে, জেরা শুরু হয়েছে এবং জেরা গতকালকে শেষ হয়নি, আজকেও জেরা করবেন আসামি পক্ষের যে আইনজীবী তিনি। ইতিমধ্যে আমরা দেখেছি এই ট্রাইব্যুনালে হাজির হয়েছেন মাহমুদুর রহমান, যিনি শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলাটি রয়েছে ট্রাইব্যুনাল 1-এ, সেই ট্রাইব্যুনাল 1-এর 46তম সাক্ষী হিসাবে তিনি সাক্ষ্য প্রদান করছেন। তার দীর্ঘ সাক্ষ্যে তিনি আসলে এই যে শেখ হাসিনার শাসন আমলের যে পটভূমি, সেই পটভূমি তিনি তুলে ধরেছেন। কীভাবে তিনি বলেছেন শেখ হাসিনা ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন এবং সেই ফ্যাসিস্ট হওয়ার পিছনে বিভিন্ন রাষ্ট্রীয় অর্গানকে ধ্বংস করে দিয়েছেন বিভিন্নভাবে, সেটি তিনি তার সাক্ষ্যে বলেছেন। এবং তিনি বলেছেন যে বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া হতো শেখ হাসিনার আমলে, সেগুলো আসলে ফেয়ার ছিল না, সেটিও তিনি গতকালকে যে সাক্ষীতে তার সাক্ষ্য গ্রহণের সময় তিনি জানিয়েছেন। আমরা গত 2 দিনে দেখেছি তিনি প্রায় 5-6 ঘন্টার মতো সাক্ষ্য দিয়েছেন এবং তারপরে তার জেরা শুরু হয় এবং যেহেতু সাক্ষ্য তিনি দিয়েছেন দীর্ঘ সময়কালের 15 বছরের যে ঘটনাবহুল সময় ছিল সেগুলো তিনি তার সাক্ষীতে তুলে এনেছেন, সে কারণে আসলে জেরায়ও একটু কিছু সময় লাগছে। আমরা গতকালকে দেখেছিলাম যে তার জেরা শেষ করতে পারেননি আসামি পক্ষের আইনজীবী এবং আজকে তার জেরাটা শুরু হবে। এখনও এই ট্রাইব্যুনাল বসেনি, আমরা যতটুকু জানতে পারছি বেলা 11টার পরেই ট্রাইব্যুনাল তার জেরাটা শুরু হতে পারে। এবং জানেন যে তার আজকে কিন্তু নাহিদ ইসলাম এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তারও এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তিনি গতকালকে তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মাহমুদুর রহমানের সাক্ষ্য এবং জেরা শেষ হয়নি সে কারণে কিন্তু গতকাল তিনি সাক্ষ্য দিতে পারেননি। তবে তিনি এই ট্রাইব্যুনালে কিন্তু হাজির হয়েছিলেন এবং গণমাধ্যমের সাথেও তিনি কথা বলেছিলেন। নাহিদ ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একটা কথা বলেছিলেন যে বিচার যে প্রক্রিয়াটা রয়েছে, আগামী যে নির্বাচন রয়েছে, নির্বাচনের পরেও যেন এই বিচার প্রক্রিয়া কার্যক্রম চলে সেই ব্যাপারে সরকারের কাছে প্রত্যাশা করছেন এবং পাশাপাশি যারা রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যে ইশতেহার রয়েছে, নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে যেন বিচার প্রক্রিয়াটা চলমান থাকে সেই প্রত্যাশাও কিন্তু নাহিদ ইসলাম করেছেন। আজকে মাহমুদুর রহমানের যে আসামি পক্ষের আইনজীবী জেরা করছেন মাহমুদুর রহমানকে, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আজকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই জেরাটা তিনি শেষ করতে পারবেন, তারপরে হয়তো আমরা নাহিদ ইসলামকে সাক্ষ্য দিতে দেখতে পারি এই ট্রাইব্যুনালে। আরেকটি মামলা চলমান রয়েছে আজকে ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলার কিন্তু সাক্ষ্য গ্রহণ রয়েছে, সেটি হলো আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর যে মামলা, সেই মামলায় আমরা যতটুকু জানতে পেরেছি 2 জন সাক্ষীর আজকে সাক্ষ্য গ্রহণ হতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বর্ষায় নৌকায় আর গ্রীষ্মকালে পায়ে হেঁটে পাড়ি দিতে হয় ধুধু বালুচর। জীবন জীবিকার তাগিদে এভাবেই চরম ভোগান্তি আর প্রাণের ঝুঁকি নিয়ে গড়াই নদী পাড়ি দিয়ে শহরে আসতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষের। গত 50 বছরেও গড়াই নদীর ঘোড়ার ঘাট অংশে স্বপ্নের একটি ব্রিজের দাবি বাস্তবায়ন হয়নি নদীর ওপারের মানুষের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কথিত আছে কুষ্টিয়া শহরে প্রতিদিন যে পরিমাণ মানুষ আসে তার 30% আসে কয়রা, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিরামপুর ইউনিয়ন থেকে। শহর ঘেঁষে বয়ে চলা গড়াই নদ এই জনপদের মানুষকে শহর থেকে আলাদা করে রেখেছে। ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিন অন্তত 30,000 মানুষ কুষ্টিয়া শহরে আসে। বছরে 4 থেকে 5 মাস নদীতে পানি থাকায় নৌকায় চড়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার হয়, আর বাকি সময়টা নদী শুকিয়ে গেলে হাঁটতে হয় বালুচর পেরিয়ে, যেখানে ভোগান্তির শেষ নেই। কয়া ইউনিয়ন, শিলাইদ ইউনিয়ন, নন্দলালপুর ইউনিয়ন সহ হরিপুরের এক অংশ সহ প্রচুর মানুষের যাতায়াত এই পথে, এই জন্য এখানে ব্রিজটা অতি জরুরি। ছেলে পেলে পরীক্ষা দিতে পারে না, সময় মতন যেতে পারে না, ওই ব্রিজটা ঘুরে আসতে হয়, তাতে অনেক সময় কষ্ট হয়, অনেক অসুস্থ ব্যক্তি মারাও গেছে। দীর্ঘ 50 বছরেও এখানে একটি ব্রিজের দাবি পূরণ না হওয়ায় পিছিয়ে রয়েছে শহর ঘেঁষা বৃহৎ এই জনগোষ্ঠী। সম্প্রতি শহীদ আবরার ফাহাদের নামে ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভুক্তভোগীরা। পুরানো নৌকা চলাচল করতে পারে না, তখন আমাদের কলেজে যাতায়াতের সমস্যা হয়। আমরা এই গাড়ি এত কষ্ট করে পার হই, আমাদের ব্রিজের মানে দরকার, মানে কি আমাদের খুবই দরকার ব্রিজের। আমরা চাই যে একটি সেতু হোক, ঘোড়াঘাট টু
বড় বাজার সে যায় আর কই আমরা ভাড়া দেন না। বৃষ্টি নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সবকিছুই উন্নয়ন ঘটবে। শহরের যোগাযোগ ব্যবস্থাও হবে আরও সহজ ও গতিশীল। কুষ্টিয়া শহরের 40% লোক পার হয় এই নদী দিয়ে, যাতে এখানকার জনগণের দুঃখ দুর্দশা লাঘব হয় সেটাই আমি আশা করছি, যাতে এই ব্রিজটা অতি সত্বর বাস্তবায়ন হয়। গড়াই নদের ব্রিজ নির্মাণের জন্য ঘোড়াঘাট পরিদর্শন করেছেন এলজিডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক। দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান তিনি। ডিপিপিটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এটা অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেটার জন্য যে সময়টুকু লাগবে সেই সময়টুকু আসলে এই এলাকার যারা আজকে ব্রিজের জন্য প্রত্যাশী তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। শহর ঘেঁষা বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গড়াই নদে একটি ব্রিজ এখন সময়ের দাবি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে দ্বিতীয় দিনে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই অবস্থান কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে। এর পরিবর্তে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে জেলায় 4টি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। বাগেরহাটের 4টি আসন কেন ফিরিয়ে দেওয়া হবে না, এই নির্দেশনার জবাব চেয়ে নির্বাচন কমিশনের কাছে তারা কারণ দর্শান নোটিশ দিয়েছেন। আমরা আশা করি যেহেতু উচ্চ আদালত আমাদের এখন সম্পূর্ণ স্বাধীন, আমরা নিরপেক্ষ বিচার পাবো। এবং আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভারতে 37.46 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে 7টি ট্রাকে করে এই প্রথম চালান ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, FNS ফিশ, জয় সান্তোষী, মা ইন্টারন্যাশনাল আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালী এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং। রংপুরের পীরগাছায় আশঙ্কাজনক হারে গত 2 মাস ধরে গবাদি পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা রোগ। আক্রান্তদের প্রথমে হাতে ফুসকুড়ি হয়, পরে তা ঘায়ে পরিণত হয়, গভীর ক্ষতের সৃষ্টি করে। গত 1 মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। প্রতিনিধি খুরশিদ আলম এর তথ্যচিত্রে আবু সাইদপুর রিপোর্ট। রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত অন্তত অর্ধশতাধিক মানুষ। গত আগস্ট মাসে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক ও একই উপজেলার আনন্দী ধরিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গেল 6 সেপ্টেম্বর। তবে এখনও এ রোগে ভুগছেন তার পরিবারের আরো 3 সদস্য। চুলকাইতে লাল হয়েছে, আমি এতটা টেরাই করিনি। সবাই ডাক্তারের কাছে দেখাও, ডাক্তার কাছে ধরে গেছি, থাকলে হোমিওপ্যাথি ওষুধ খাও, কাটা থাকলে বাড়ে যাবে না। 3 দিন ছিল জ্বর, থাকার পরে মনে করেন যে মারা গেছে। অফিসে গেছি, অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি, ওষুধপাতি দেয়। গেল 2 মাসে পীরগাছা উপজেলায় ভয়াবহ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত অন্তত অর্ধশতাধিক মানুষ, আর এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় 2 শতাধিক গবাদি পশু। জব করি কাটামোটা করছি, তো কাটামোটা কথাতেই হাতের মধ্যে ঘা হয়েছে। একটু ছোট ফুটকুনির মতো ঘামাচির মতো উঠছিল, ওঠার পরে আমি টিপ দিয়েছিলাম, টিপ দেওয়ার পরে এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। তবে এ বিষয় নিয়ে নড়েচড়ে বসেছে উপজেলা প্রাণী সম্পদ। পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তর মাঠ পর্যায়ে গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ারও উদ্যোগ নিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর এই বিষয়ে একবারে উদাসীন, তারা কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না। খামারিরা জানান, গবাদি পশু লালন পালন করতে গিয়ে হঠাৎ করে গরুর তীব্র জ্বর ওঠে, তারপর 1-2 দিনের মধ্যেই মারা যায়। হঠাৎ খাওয়া বন্ধ করছে ছাগল, এর জন্য নিয়ে আসা, পেটটা একটু হালকা হালকা ফাঁপা আর কি। আমরা একটা ইনজেকশন দিয়েছে, আর হলো আমরা কিনলে মানে 160 টাকা দিয়ে হলো পাখি পাউডার
গবাদি পশুর এমন রোগ নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন পীরগাছা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। ধরো আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমি বলে দিচ্ছি কেউ এখানে আসলে কিছু না কিছু তাদেরকে ওষুধ দিতেই হবে। তবে এখন পর্যন্ত পীরগাছা ও আশপাশের উপজেলায় প্রায় ৩৫,০০০ পশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানালেন রংপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। রংপুর সিভিল সার্জনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অবুসাদপু, মাই টিভি। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। উচ্চ প্রখর পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ। শেষ দিনে মনোনয়ন সংগ্রহ করেছে ৮৯৩ জন। আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তৃতীয় দিনে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয় ৮৯৩টি। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে মনোনয়ন সংগ্রহ করে ৩৭৭ জন এবং হল সংসদের পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ৫১৬ জন। এছাড়া গত ৩ দিনে মোট মনোনয়ন সংগ্রহ করেছে ১০৬৩ জন। এর মধ্যে ৪৭৪ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে এবং ৫৮৯ জন ছাত্র ও ছাত্রী হল সংসদের বিভিন্ন পদে লড়বেন। যাচাই বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর। এছাড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। চট্টগ্রামের কাস্টমস হাউসে ঘুষ গ্রহণের অভিযোগে এক অফিসারকে আটক করেছে দুদক। আটক কাস্টমস অফিসার হলেন রাজীব রায়। তিনি ARO হিসেবে চট্টগ্রাম কাস্টমসে কর্মরত আছেন। গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী এক আমদানিকারকের অভিযোগের ভিত্তিতে ঘুষ গ্রহণকালে কাস্টমসের ওই অফিসারকে আটক করা হয়। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদ ইসলাম জানান, ঢাকার প্লাস্টিক পণ্যের এক আমদানিকারকের করা অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় ফাঁদ অভিযান পরিচালনা করে দুদক। সকালে কাগজপত্র ঠিক থাকার সত্ত্বেও আমদানি করা পণ্য ছাড় নিতে ঘুষ দাবি করেন ওই অফিসার। অভিযোগে দুদককে জানানো হলে ৩০,০০০ টাকা ঘুষ গ্রহণকালে হাতে নাতে আটক করা হয় কাস্টমসের ARO রাজীব রায়কে। ঘুষ লেনদেনে তার সাথে আরও কারা যুক্ত তা বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মামলা দায়ের হবে জানিয়েছেন দুদক কর্মকর্তা। গাজীপুরের কাপাসিয়ায় আড়ালিয়া ও ঘোষের কান্দি এলাকায় প্রতিনিয়ত ঘটে চলছে চুরি ও ডাকাতির ঘটনা। গভীর রাতে এসব এলাকা যেন পরিণত হয়েছে ডাকাতদের অভয়ারণ্যে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকাত দল প্রথমে নির্জন রাস্তায় গাড়িকে টার্গেট করে, এরপর রাস্তার ওপর গাছ ফেলে গাড়ি আটকে সব ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকায় নগর মাতৃসনদ কেন্দ্র ও চর কুড়িগ্রাম এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে উদ্বোধন করেন। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পৌর প্রশাসক BM কুদরতে খুদা, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ্বাস, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মাইজ ভান্ডার শরীফে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক যশনে ঈদে মিলাদুন্নবী মাহফিল। গতরাতে মাইজ ভান্ডার শাহী ময়দানে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম মাইজ ভান্ডারী। স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারী, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিন জুবায়ের, অধ্যক্ষ মুফতি সৈয়দ ওসিউর রহমান কাদেরী, অধ্যক্ষ মাওলানা হাসান রেজা কাদেরী, অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সহ আরো অনেকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।